আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমরা রোজ আগুনে পুড়ি, আমরা বিষের জ্বালায় জ্বলি। যেই হাতে হাত রেখে জীবন পার হওয়ার কথা ভাবি, সেই হাত আমাদের শ্বাসরুদ্ধ করে। আমরা তবুও সহজে আসি না ছেড়ে। সমাজ কি বলবে, এই ভয় দিনরাত তারা করে। রোজ খাঁচার ভিতর ডানা ছটফটায়, নিশ্চিত যেন উঠতে পারবো না কখনো, যদিও খাঁচা খোলা হয়। আমরা যে একেবারে চুপ থাকি তা নয়, আমরা চিৎকার করি, তর্ক করি। সমাজ বলে মুখরা তো ভারী, আমরা তবুও বলি না, যাও সংসার তোমার সাথে আরি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এইবারের ব্লগটি আনতে বেশ অনেকটা দিন দেরি হয়ে গেল, কারণ মধ্যেখানে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে দিনগুলো কাটাচ্ছিলাম। সমস্যা বলতে যেমন পারিবারিক সমস্যা হয় সেরকমই সমস্যা, ছেলের পরীক্ষা, মায়ের শরীর খারাপ, এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম আর কি। ছেলের পরীক্ষাটা প্রায় 1 মাস ধরে হলো জানেন। প্রচণ্ড বিরক্ত লাগছিল শেষের দিকটাতে। তো এই জাস্ট 2-3 দিন আগে পরীক্ষাটি শেষ হয়েছে, আমিও একটু হাত পা ছেড়ে নিশ্চিন্ত হয়েছি। এই ব্লগটি কিন্তু ছেলের পরীক্ষা শুরু হওয়ার আগে বানানো, প্রায় মাসখানেক আগের ব্লগ এটি। তো তখন এটা আপলোড করা হয়নি, কারণ ছেলের পরীক্ষা চলছিল, ওকে সারাটা দিন সময় দিতে হচ্ছিল। তার সাথে সাথে আমার মাও ভীষণ অসুস্থ ছিলেন জানেন। আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, যে মা অসুস্থ ছিল। মাকে আমি মালদা থেকে নিয়ে এসেছিলাম। তো এখানেও বেশ কয়েকদিন মা ছিল, প্রায় 12-15 দিন মা ছিল। থাকার পর একটু সুস্থ হয়ে মা আবার মালদায় ফিরে গিয়েছে। তো মধ্যেখানের এই কটা দিন আমি কোনোভাবেই ব্লগ করতে পারিনি। ছোট ছোট ভিডিও করে ফেসবুকে আপলোড করেছিলাম, তাও ওই 2-1 দিন। আপনারা দেখলেনই, আজকে সকাল 10:30 বাজে। 10:30টার সময় আমি স্নান করে বেরিয়ে পুজোতে বসে পড়েছি। এর আগে আমি কিছুটা রান্না সেরে রেখেছি, কারণ আজকে একটা জায়গায় বেরোবো। মানে সেভাবে আমাদের পুজোর বাজার করতে যাওয়া কোনোবারই হয় না, কারণ ঠিক পুজোর বাজারের আগেই ছেলের পরীক্ষাটা শুরু হয়ে যায়। তো কোনোভাবে যাওয়া হয় না, তাই ছেলের পরীক্ষার আগেই প্ল্যান করে একদিন আমরা আসানসোল যাব বলে ঠিক করেছিলাম। তো আজকেই সেই দিনটা, আজকেই আমরা আসানসোল যাব। কিছু কেনাকাটা আছে, কেনাকাটি করে রাতের দিকে ফিরে যাব। তো মোটামুটি 10:30টার পর পুজো করে রান্না করে বেরোতে বেরোতে 12:30 একটা বেজেই যাবে। কখন যে আসানসোলে ঢুকবো সেটা ঠিক নেই, আর কটায় ফিরতে পারবো সেটাও খুব চাপের বিষয়, কারণ এখান থেকে আসানসোলের ডিস্টেন্স অনেকটা, প্রায় মোটামুটি 2.5-3 ঘন্টার ডিস্টেন্স। তো চলুন ঝটপট করে কাজগুলো সেরে ফেলি। পুজোটা মোটামুটি হয়েই গিয়েছে, সাজানো হয়ে গিয়েছে। আর এখন এই সিংহাসনটা অনেক ভালো করে সাজিয়েছি জানেন। তখন তো সবে সিংহাসনটা কিনেছিলাম, যে কটি ঠাকুর ঘরে ছিল সে কটি ঠাকুর দিয়েই আপাতত সাজানো হয়েছিল সিংহাসনটা। কিন্তু এখন একদিন আপনাদের ছবি তুলে দেখাবো বা ভিডিও করে দেখাবো যে এখন সিংহাসনটা আরও সুন্দর লাগে, আরও সুন্দরভাবে অনেক ঠাকুর সাজিয়েছি। যাই হোক, তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলে রান্না করে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়ি, কারণ রাস্তায় যদি আবার ব্রেক দিয়ে খেতে যায় তাহলে সেক্ষেত্রে আবার কিছুটা সময় নষ্ট হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলছি, ঝটঝট করে পুজোটাও করে ফেললাম। এরপর যাব রান্নার দিকে, কারণ অলরেডি সবাই চলে এসেছে। রান্না অর্ধেক ভাত ডাল হয়ে আছে, এরপরে বাকিটুকু করে নেব। ঠাকুর সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো, এই প্রার্থনাই করি। ঠাকুর তুমিই পারো এই মানুষগুলোকে বিচার দিতে, যে মানুষগুলো বিচারের আশায় তোমার দিকে তাকিয়ে বসে আছে। আর আমাদের প্রতিদিনের পুজোতে এইটিই এখন প্রার্থনা। আমাদের যেহেতু হাত পা বাঁধা, কিছু করারও নেই, আমরা তোমার সামনে হাত জোর করে এইটুকুই প্রার্থনা করতে পারি, যে মানুষগুলো তোমার দিকে তাকিয়ে বিচারের আশায় বসে আছে তাদের সুবিচার দিও। যাই হোক, এবছর খুব একটা পুজোর বাজার করার ইচ্ছেও ছিল না, কারণ এবছর মন কারোরই ভালো নেই। কিন্তু যেহেতু কিছু দেওয়া থোয়া থেকেই যায়, কিছু সামাজিক রীতিনীতি থেকেই যায়, তো সেহেতু বেরোতে হচ্ছে। ওই একদিনেই মোটামুটি সবটা সেরে ফিরে যাব।
চলুন, আমার পুজোটা হয়ে গেছে। আমি ঘেমে স্নান করে গেছি, দেখুন প্রচণ্ড গরম, আর ফ্যান চালানোও যায় না এখানে যেহেতু প্রদীপটা জ্বলে। একটুখানি ডিমের কারি করে নিলাম। এইদিকে মানস আর রায়ানকে খেতে দিয়ে দিয়েছি। রায়ানের পাপা এখন স্নানে গেছে, স্নান থেকে বেরোলে ওকেও খেতে দিয়ে দেবো। তা করতে রায়ানকে একটু ঝটঝট করে খাইয়ে দিই। দেখুন ঘরটার কি অবস্থা করে রেখেছে, একটুকু জায়গা এদিক থেকে ওদিকে কোনো জায়গা নেই, পুরো সব কিছু বিছানার উপর ফেলে রেখেছে। টেবিলে নিয়ে চলে এসেছি, ওকেও বলছে মাম্মি খাইয়ে দাও। দেখি ওকে ঝটঝট করে খাইয়ে দিই, না তো নিজে খেতে গেলে অনেকটা দেরি করে ফেলবে। আর ওর এটাতে ঘোর আপত্তি, তুমি আমার ভিডিও করছো, তুমি আমাকে খাইয়ে দিচ্ছ, বন্ধুরা দেখতে পাবে। ওর পাপার খাবারও বেড়ে দিয়েছি, সবার খাওয়া কমপ্লিট। চলুন এবার বেরিয়ে পড়ি। বেরিয়েও পড়েছি। চলুন কিছুটা হাঁটতে হবে, আপনারা তো জানেনই যে আমার বাড়িটা অনেকটা ভেতরে, সেখানে অবধি গাড়ি পৌঁছোই না, তো অনেকটা হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার পর আমরা গাড়িতে উঠব। ওই দেখুন রায়ান এগিয়ে চলেছে। কি সুন্দর প্যান্ডেলটা শুরু হয়েছে দেখুন। এই ক্লাবটি হচ্ছে আমাদের ক্লাব। আমাদের দুর্গাপুজো এখানেই আমরা সেলিব্রেট করি। হয়তো সব সময় থাকতেও পারি না, কারণ বেশিরভাগ সময়ই আমরা বাইরে চলে যাই ঘুরতে পুজোর সময়টা। এই বছর মনে হয় না যাওয়া হবে, এবছর সেরকম কোনো প্ল্যান নেই। চলুন আমরা উঠে পড়েছি, এবার সামনের দিকে এগোনো যাক। যত তাড়াতাড়ি পৌঁছতে পারি তত তাড়াতাড়ি ভালো। মোটামুটি বেরোতে 1টা বেজে গেছে। আর এইখানে দেখুন রিমি দাঁড়িয়ে আছে রাস্তায়, ওর বাড়ির সামনে, তাই ওকে এখান থেকে পিক আপ করে নেব। এই দেখুন ও চলেও এসেছে, উঠে পড়েছে। এবার আমরা একসাথে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ব। মাঝ রাস্তায় আবার আমাদের একবার দাঁড়াতে হবে, কারণ ইলামবাজার নাগাদ উনি চেম্বার করতে গেছেন। যে ডাক্তারবাবু আমাদের বন্ধু পরিবারের সদস্য, উনি ইলামবাজারে চেম্বার করতে গেছেন, তো ওখান থেকেই ওনাকে পিক আপ করে নেব। কারণ উনি যদি ফিরে আসতে চান তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, বলে ওখান থেকে আমরা ওনাকে পিক আপ করে নেব। কতদিন বাদে মনে হচ্ছে এই ফাঁকা রাস্তা দিয়ে বেরোলাম। রায়ান যখন দুর্গাপুরে থাকতো তখন এই রাস্তা দিয়ে আমার প্রত্যেক সপ্তাহে যাতায়াত ছিল। প্রত্যেক সপ্তাহে রায়ানকে দেখতে যাওয়া, রায়ানকে দেখে আসা, কত আশা নিয়ে যাওয়া এবং কত মন খারাপ নিয়ে ফিরে আসা, সবটির সাক্ষী এই রাস্তাটি। যাই হোক, আজকে আবার নতুন করে এই রাস্তা দিয়ে রায়ানকে সাথে নিয়ে যাচ্ছি। মন খারাপগুলো তো অবশ্যই থাকে, কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা স্মৃতি হিসেবে থেকেই যায়। যে স্মৃতি যত দিন যাবে তত হালকা হতে থাকবে। কিন্তু যাই হোক, চলুন এবছরই তো নিয়ে এসেছি, তাই স্মৃতিগুলোও টাটকা। কিছু ভালো লাগা কিছু মন্দ লাগা নিয়ে রাস্তাগুলো পেরোই। আর এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে ইলামবাজার জঙ্গল। এত অপূর্ব লাগে ইলামবাজার জঙ্গলের মধ্যে দিয়ে যখন গাড়িটা যায়। চলুন আমরা মোটামুটি ইলামবাজারও পৌঁছে গেছি। এই দেখুন ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন, কিন্তু আমরা এত লেট করে ফেলেছি যে ওনাকে অনেকটা সময়ই আমাদের জন্য ওয়েট করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাই হোক চলুন, এখানে যখন দাঁড়িয়েইছি, দাঁড়ালেই তো ওদের চা খেতে ইচ্ছে করে। তো সবাই, আমিও যদিও চা খাওয়ার দলেই, কিন্তু আমি এই মুহূর্তে চা খাবো না। ওরা একটু চাটা খেয়ে নিক, দিয়ে আবার গাড়িতে উঠে পড়বো। সবাই নেমে পড়েছে চা খাবে, আর রায়ান সেই কন্টিনিউয়াসলি চিপস খাওয়ার জন্য বলছে। এইমাত্র ভাত খেয়ে এসছে, তাতেও ছেলের আবার চিপস দেখে চিপসের খিদে পেয়ে গেল। যাই হোক, কি করব, এটাই তো ছেলে মানুষই, এটা তো আর বড় হলে থাকবে না। ওর পাপা বকা দিচ্ছিল, আমি বললাম থাক না, এটাই তো ছেলে মানুষই। এই যে একের পর এক খাওয়া, এটা তো একটা বয়সের পর আর থাকে না। তো যতদিন এই ছেলে মানুষইটা বেঁচে থাকে ততদিনই ভালো। যাই হোক, চাটা খেয়ে আবার বেরিয়ে পড়ব। আমি যদিও চা খাইনি, বাকি সবাই চা খাচ্ছে, কারণ আমি এইমাত্র ভাত খেয়ে এসেছি, তো এখন যদি চা খাই অ্যাসিড হয়ে যাবে। আমরা আবার বেরিয়ে পড়েছি। চলুন।
জঙ্গলটি পেরিয়ে আসার পর এটি একটি ছোট্ট গ্রাম বলাটা ভুল, বেশ মফস্বল শহরের মতোই গ্রামটি। এটির নাম ইলামবাজার। যাই হোক, এটি আধ ঘন্টার ডিস্টেন্স বোলপুর থেকে। তো আপাতত ওখান থেকে পেরিয়ে যাওয়ার পর এরপর আমরা হাই রোডে উঠে যাব। উঠেও পড়েছি হাই রোডে, সামনে আর ঘন্টা দুয়েকের রাস্তা। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, পাজা তুলোর মতো মেঘগুলি আকাশে ভেসে ভেসে জানান দিচ্ছে যে শরৎ প্রায় চলে এসেছে। কেমন জানি এই আকাশটা দেখলেই পুজো পুজো ভাব লাগে, যদিও পুজোর সময় ছাড়া অন্য সময় এই রকমের আকাশ দেখাই যায় না। সেই জন্যই হয়তো এই আকাশটি আমাদের জানান দেয় যে এই সময় পুজো আসছে। এই আকাশটা দেখেই যেন মন বলছে, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। এইরকম একটি আকাশ দেখেই হয়তো এই গানটি যিনি লিখেছেন তার মাথায় গানটি এসেছিল। চলুন, আমরা প্রায় দুর্গাপুর পৌঁছে গেছি। দুর্গাপুর থেকে আসানসোল খুব বেশি দূরত্ব নয়, ওই 40 মিনিট মতো সময় লাগবে। চলুন, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব। এই দেখুন, আমরা যে শপিং মলটাতে যাচ্ছি, সেন্ট্রাম মল, সেটার সামনেও প্রায় চলে এসেছি। এই রাস্তাটি ধরে মিনিট 5 গেলেই সামনেই মলটি। চলুন, এবার নামার পালা। ঘড়িতে মোটামুটি 4টে বাজছে। 4টের সময় আমরা এখানে এসে পৌঁছলাম। এরপর প্রচণ্ড সবার খিদে পেয়েছে, একটু কিছু মুখে না দিয়ে শপিং করা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে কেউ আর এনার্জি পাবে না। বাড়ি ফিরতে যে আজকে কতটা রাত্রি হবে সেটা বুঝতেই পারছি না। আসলে জানেন তো, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, তাই জন্যেই আর কি এই সমস্যাটি হলো। এই দেখুন, সৃষ্টিনগরে আমরা ঢুকে পড়েছি। নিউ আসানসোল সৃষ্টিনগরের মধ্যেই এই মলটি। এখান থেকে গেট পাস নিয়ে আমরা ভেতরে চলে যাব। আমাদের জানেন তো একবার দুর্গাপুর যাওয়ারও প্ল্যান আছে ফেরার সময়। আসার সময় তো দাঁড়ানোর সময় ছিল না, যেহেতু আমাদের প্রথম কাজটা আসানসোলেই ছিল। এই দেখুন, মলের সামনেও চলে এসেছি। এবার নামার পালা। আসলে এই ব্লগটি এতটাই বড় হয়েছে যে পুরো ব্লগটি আমি এইটার মধ্যে কভার করতে পারছি না। নেক্সট ব্লগে কী শপিং করলাম বা কীভাবে দিনটা কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের পুজোর বাজারটি কেমনভাবে কাটলো কমেন্টে অবশ্যই লিখবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।